সংস্কৃত ভাষাটা কি এবং এই ভাষার বিবর্তন কিভাবে হয়েছে, এই ভাষার গুরুত্ব কি, এই ভাষার প্রয়োজনীয়তাটা কেন, এত প্রয়োজনীয় কেন বর্তমান সমাজে, এবং এই ভাষার কোন কোন ভাষাকে প্রভাবিত করছে এবং এই ভাষা কেন বর্তমানে এত গুরুত্ব দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো কি, সংস্কৃত ভাষাটা কি এবং এই ভাষার বিবর্তন কিভাবে হয়েছে, এই ভাষার গুরুত্ব কি, এই ভাষার প্রয়োজনীয়তাটা কেন, এত প্রয়োজনীয় কেন বর্তমান সমাজে, এবং এই ভাষার কোন কোন ভাষাকে প্রভাবিত করছে এবং এই ভাষা কেন বর্তমানে এত গুরুত্ব দেওয়া আছে। যদি আমরা দেখি যে গ্র্যাজুয়েশন এবং অন্যান্য ক্লাসে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেন্ট্রাল থেকে, তাহলে দেখা যাচ্ছে যে এই সংস্কৃত ভাষার যে ঐতিহ্য, আমরা দেখেছি যে সংস্কৃত ভাষা হচ্ছে সর্বেষু ভাষাসু জননী স্বরূপ ভাষা। এসব ভাষা ভারতবর্ষের যে যত ঐতিহ্যমত্রী তত্ত্ব সংস্কৃতাধীনম এব, ভারতবর্ষের যে ঐতিহ্য আছে তা সংস্কৃতের অধীন। ভারতবর্ষের যে বৈচিত্র্য, ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, কৃষ্টি, কালচার, সংস্কৃতি যা আছে সব সংস্কৃতির অধীন। তাহলে আমরা দেখেছি ভারতবর্ষের যত কিছু জাতি সব সংস্কৃত ভাষা। সংস্কৃত হলো সংস্কৃতির মূল। ভারতবর্ষের যে সংস্কৃতি আছে তার মূল হলো যে সংস্কৃত। এই সংস্কৃত ভাষাটা কি সবার আগে আমাদের জানতে হবে। এই সংস্কৃত ভাষাটা কি সেই প্রসঙ্গে প্রথমে আমি দেখছি তোমাদের বলবো সমস্ত কিছু তোমরা আমি আজকের ভিডিও নিয়ে আলোচনা করবো। কিন্তু বলে রাখি, যারা এখন আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানবে। তাহলে এখন আমরা তোমরা চলে আসি আমার মূল বিষয়ে, সেটা হলো কি সংস্কৃতটা কি। তাই সংস্কৃত একটি প্রাচীন ইন্দো আর্য ভাষা। তাহলে কি, যা ভারতের কি আছে, সংস্কৃতি আছে, ধর্ম, দর্শন এবং সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত এবং প্রাচীন ভারতীয় সাহিত্যের মূল ভাষা। সংস্কৃতের প্রাথমিক রূপ ছিল ভদ্র ভাষা বা বৈদিক সংস্কৃত, যা ঋগ্বেদ সহ প্রাচীন ভৌগোলিক এবং ধর্মীয় গ্রন্থে ব্যবহৃত হতো। তাহলে এই জায়গাটা সংস্কৃত কি, এটা প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেলে। নেক্সট প্রশ্ন যেটা, সংস্কৃত কিভাবে বিবর্তিত হয়েছে, সেটা যদি আমরা দেখি, সংস্কৃত কিন্তু বিবর্তিত হয়েছে দুটি প্রধান পর্যায়ে। একটা আমরা জানি বৈদিক লিটারেচার যদি দেখি, আবার ক্লাসিক্যাল লিটারেচার। তাহলে বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃত। তাহলে দেখবো বৈদিক সংস্কৃতটা কী ব্যাপারটা, মানে প্রাচীন ভারতীয় যে ধর্মগ্রন্থ, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ যে দেখতে পাই আমরা, এই ভাষাটি প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে উদ্ভূত হয়েছিল। এই সমস্ত গ্রন্থে বলা হচ্ছে। যেমন বৈদিক সংস্কৃতের শব্দ, ব্যাকরণ এবং বাক্য রীতি মূলত আচার, অনুষ্ঠান এবং ধর্মীয় তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম। তাহলে বৈদিক সংস্কৃতি থেকে বিবর্তিত হচ্ছে এইভাবে। এবার যদি লৌকিক বা ক্লাসিক্যাল সংস্কৃতি যেটা আমরা দেখি, সেখানে আমরা দেখব কি প্রায় ৪০০ খ্রিস্টপূর্বে, অর্থাৎ পাণিনির যে সংস্কৃত, যে ব্যাকরণের মাধ্যমে সংস্কৃত ভাষা একটি উন্নত এবং কি প্রায় গঠিত রূপে প্রতিষ্ঠিত লাভ করেছিল। ব্যাপারটা এই জায়গাটা, পাণিনি তার অশোধন বা অষ্টাধ্যায়ী গ্রন্থে সংস্কৃত ব্যাকরণের ভিত্তি স্থাপন করেন। আর এই সময় সংস্কৃত এক শ্রেণীর শাস্ত্রীয় সাহিত্য বা দার্শনিক ভাষায় পরিণত হচ্ছে। আরেকটা বলি, মহর্ষি পাণিনি তার যে গ্রন্থ, সেখানে আমরা যদি দেখি যে সংস্কৃত কথাটা যদি উৎপত্তি বলছেন সম্পূর্ব ক্রিধাতুর তৎপ্রত্যয় করণে আর কর্মণি করে হচ্ছে সংস্কৃতম কথাটা এসছে। তাহলে সূত্রটা কি সম্পরিভ্যাং করতো ভূষণে, এই সূত্র অনুসারে কিন্তু সংস্কৃত কথাটা এসেছি। তাহলে এটা আমরা আগের ভিডিও, এক সময় ভিডিওতে আমি আমার এই চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করা আছে, সেখানে তোমরা দেখতে পারো। তাহলে পরের কোশ্চেনটা আমরা যাচ্ছি কি, ক্লাসিক্যাল সংস্কৃত বলা দিয়ে গেল। এবার সংস্কৃতের মূল বৈশিষ্ট্য কী, পরের কোশ্চেনটা আমাদের সামনে রাখছি যে সংস্কৃতের মূল বৈশিষ্ট্য।
তাহলে এই বৈশিষ্ট্যগুলো বলতে গেলে আমরা যদি দেখি তার সংস্কৃত ভাষার তার ব্যাকরণ ও লিপি আছে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর তার শব্দের যে শব্দের ধ্বনি এবং উচ্চারণের ব্যাপার আছে। 3 নম্বর বহুরূপ ও সমৃদ্ধ শব্দ ভাণ্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো যদি স্পেসিফিক আলোচনা করি তাহলে ব্যাকরণ ও যে লিপি, সংস্কৃত ব্যাকরণ অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। পাণিনি ব্যাকরণ তাকে এক বিশেষ স্থান দিয়েছে বিশ্ব ভাষা হিসাবে। তাই সংস্কৃত ব্যাকরণে 8টা ভাগ আমরা 8টা উপবিভাগে আমরা দেখতে পাই ভাগ, এবং আরও অনেক কিছু ভাগ আছে, এবং ধ্বনি ও উচ্চারণ পদ্ধতি এখানে কিন্তু খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে এখানে। এবং সুস্পষ্ট উচ্চারণ, সঠিক উচ্চারণ কীভাবে করতে হবে, যদি উদাত্ত অনুদাত্ত শরীর এইভাবে উচ্চারণ আমরা দেখি, সেটা সংস্কৃত ভাষা থেকে আমরা দেখতে পারবো। কারণ শব্দই ব্রহ্ম, তাহলে ধ্বনি যে নারী ব্রহ্ম যদি আমরা দেখি, এখানে ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবং বহুরূপ ও শব্দ ভাণ্ডার আছে কোথায়? সংস্কৃত ভাষা। যদি তোমাদের কোনো কম্পিটিটিভ এক্সাম আছে যে কোন ভাষার সব থেকে শব্দ ভাণ্ডার বেশি, সেটা হলো সংস্কৃত ভাষা। তাহলে তোমাদের এটা মাথায় রাখবে, শব্দ ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং দক্ষ এবং সুনিপুণ এবং সুনির্দিষ্ট এবং জটিল ধারাগুলিকে প্রকাশের দক্ষতা, মানে খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা পরে কোশ্চেন যদি আসি, এই সংস্কৃতের ইতিহাস, যদি ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা কী দেখবো, যে সংস্কৃত ভাষার ইতিহাস প্রায় 4000 বছর পুরানো। তাহলে কত বছর পুরানো? 4000 বছর পুরানো। এবং এটি আধুনিক ভারতের বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক গ্রন্থের একটা ভাষা। এটি ভারতের, এর মধ্যে কী আছে? সঙ্গীত, কবিতা, দর্শন, ধর্মীয় আচার আচরণ, নাট্য সাহিত্য, মহাকাব্য, পুরাণ, এই সমস্ত গ্রন্থ সব আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং ভারতবর্ষের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভারতবর্ষের সমাজচিত্র এর মধ্যে আমরা দেখতে পাই। তারপরে কি এত কিছু এখানে তাহলে রয়েছে। আমরা এরপরের যে প্রশ্ন আমাদের তোমাদের সামনে রাখছি, সংস্কৃত ভাষা গুরুত্ব এত কেন আমরা সংস্কৃত ভাষাকে গুরুত্ব দেব, প্রশ্নটা এই জায়গাটা বলে। সংস্কৃত ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের হৃদয়স্থল, এটাই একদম। এটি কেবল একটি ভাষা নয়, বরং একটি পূর্ণাঙ্গ সভ্যতা, চিন্তাধারা এবং আধ্যাত্মিকতার প্রতিফলন আমরা এইখানে দেখতে পাই এই ভাষার মধ্যে। সংস্কৃত ভারতীয় সভ্যতার এক অমূল্য রত্ন, যা মানুষের জ্ঞান, দর্শন, ধর্ম, সাহিত্য এবং সঙ্গীতের মূলে রয়েছে সংস্কৃত। তাই বলেছিলাম সংস্কৃত হলো সংস্কৃতির মূল। আর ভারতবর্ষের যে ঐতিহ্য তা সংস্কৃতের অধীন। তাহলে এই জায়গাটা যে ব্যাপারটা যদি আমরা দেখি, বেদ, উপনিষদ, ভগবদ্ গীতা, পুরাণ, মহাকাব্য, নাট্য, সমস্ত কিছু নাট্য সাহিত্য, চব্বিশ সাহিত্য, গদ্য কাব্য যা কিছু সব সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। তাহলে ব্যাপারটা এটা। তাই সংস্কৃত গুরু শুধু ভাষাগত নয়, বরং সংস্কৃতির ঐতিহ্যের প্রতিফলন আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি। বা রীতিনীতি, আচার আচরণ, কৃষ্টি, কালচার কেমন হবে সেই সম্বন্ধে প্রচুর যে তত্ত্ব এই মধ্যে বলা আছে। বিভিন্ন ধর্ম হতে পারে, হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম, সমস্ত ধর্ম কিন্তু তার মূলে রয়েছে সংস্কৃত ভাষার মধ্যে এই সমস্ত ধর্মের মূল আধার। তো তাই এই ভাষা শেখার মধ্য দিয়ে এই যে ধর্মের যে আচার আচরণ সেটা আমরা জানতে পারি এই ভাষার মাধ্যমে। সংস্কৃতের প্রভাব কীভাবে আধুনিক ভাষাগুলিতে পরিলক্ষিত হয়, যদি আমরা দেখি সংস্কৃতের প্রভাব আধুনিক ভাষাগুলিতে বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। কীভাবে প্রভাবিত হচ্ছে? সংস্কৃতের প্রভাব প্রধানত হিন্দি ভাষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, কন্নড়, উড়িয়া, মালায়ালাম সব অন্যান্য ভারতীয় ভাষায় রয়েছে। এসব ভাষা সংস্কৃতের অনেক শব্দ, ব্যাকরণ এবং বাক্য গঠন ব্যবহার করা ইত্যাদি আমরা দেখি। যদি হিন্দি ভাষা দেখি, হিন্দি ভাষায় প্রায় 50% শব্দ সব সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, মনে রাখবো। তাহলে আমরা এটা অনেকেই জানে না যে সংস্কৃত ভাষা কেন গুরুত্ব দেওয়া যায়। সংস্কৃত ভাষা হিন্দি ভাষার যে শব্দ ভাণ্ডার যা কিছু আছে দেখতে পাচ্ছি, তার 50% সংস্কৃত নেওয়া হয়েছে। সংস্কৃত ভাষা যদি কেউ জানে, তাহলে হিন্দি ভাষার তার তো অসুবিধা হবে না, তাহলে তার সুন্দর ভালো হবে। বাংলা ভাষা সংস্কৃতে অনেক শব্দ এসেছে, যেমন দর্শন, সাধনা, সঙ্গীত, আলোচনা ইত্যাদি সব বাংলা ভাষা। সেখানে অনেক পার্সেন্টেজ সব সংস্কৃত জানলে, তাই বলেছে সর্বেষু ভাষা জননী স্বরূপ ভাষা, সংস্কৃত ভাষা এসব ভাষা সর্বেষু জননী স্বরূপ ভাষা। তাহলে বলছে কি, তামিল ভাষার কিছু অংশ সংস্কৃত ধর্মীয় ধারণা থেকে এসেছে এবং ধর্মীয়, এছাড়া আবার পয়েন্টে আসি যে ধর্মীয় আধ্যাত্মিক ভাষা হিসাবেই সংস্কৃত ভাষা আমরা দেখতে পাচ্ছি। ধর্মীয় সংস্কৃত ভাষা হিসেবে কী করে? সংস্কৃত এখন ভারতীয় ধর্মীয় প্রার্থনা, মন্ত্র ইত্যাদি সংস্কৃত ভাষা। যেমন হিন্দু ধর্মীয় আচার আচরণ, অনুষ্ঠানের সমস্ত কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি এই ভাষাটা। তাও বিশ্ববিদ্যালয় এবং দার্শনিকদের ভাষা হিসাবে সংস্কৃত ভাষাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আধুনিক বিশ্ববিদ্যালয় সংস্কৃত শাস্ত্র, দর্শন গবেষণা এখন ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। কারণ দেখবে, আমরা জানি সংস্কৃতে যত
বিজ্ঞানী বলি যত কি, যে আর্যভট্ট যিনি জিরো আবিষ্কার করেছিলেন, সেই আর্যভট্ট যে সংস্কৃতের পণ্ডিত, যে সুশ্রুত, যে চড়ক, যে চিকিৎসা বিজ্ঞানে আমরা জানি লাভালাভি করি, সেই চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি কিন্তু সেই সংস্কৃত, যে আয়ুর্বেদ সেখান থেকে কিন্তু উৎপত্তি, সেও সংস্কৃত পণ্ডিত। খালি গানও তুমি দেখে, এটা দেখে যা কিছু দেখো সব সংস্কৃত ভাষার অধীন। এবং সংস্কৃত ভাষার যে ঐতিহ্য তা কিন্তু সংস্কৃতের মূল। এবং যেটা বলতে চাইছি যে পশ্চিমা ভাষাগুলিতে প্রভাব হচ্ছে সংস্কৃত ভাষাগুলির মধ্যে পড়ছে আমরা। সেখানে আমরা কী কী দেখব, সংস্কৃত ভাষার প্রভাব শুধু ভারতীয় ভাষাগুলিতে নয়, পশ্চিমী যে দেশগুলো সেখানেও তার প্রভাব আমরা দেখি। ইংরেজি ভাষা, ফরাসি, জার্মানি ইত্যাদি পশ্চিমা ভাষাগুলো সংস্কৃতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি ইংরেজি ভাষার যে আমরা যোগা, এবার গুরু, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা এই সংস্কৃত ভাষায় বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা পশ্চিম ভাষার দিকে প্রভাবিত করেছে। এবং সংস্কৃত কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, ব্যাপারটা জায়গাটা সংস্কৃতে মূলত ভারত এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাগত পরিসরে ব্যবহৃত হয়। তবে এর ব্যবহার সুনির্দিষ্ট কিছু অঞ্চলে বিশেষভাবে ক্ষেত্রে ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে। সব সংস্কৃত ঐতিহাসিক আধ্যাত্মিক গুরুত্ব বিশ্বব্যাপী। তা ভারতের সংস্কৃতের ব্যবহার, তাহলে ভারতবর্ষে এই সংস্কৃতের ব্যবহার আমরা দেখব, ধর্মীয় আচার অনুষ্ঠানে তার ব্যবহার হচ্ছে, সাহিত্য শিক্ষার ক্ষেত্রে তার ব্যবহার হচ্ছে, প্রাচীন ভারতের দর্শন ও বিজ্ঞানের ক্ষেত্রে তার ব্যবহার হচ্ছে। তারপর বলে যাচ্ছে আধুনিক ভারতের সংস্কৃতির ব্যবহার হচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে সংস্কৃতের আচার অনুষ্ঠান, যেমন হিন্দু ধর্মে তাদের আচার অনুষ্ঠানে, যেমন পূজা পার্বণে সেখানে সংস্কৃত ভাষা ব্যবহার করা হচ্ছে, সংস্কৃত মন্ত্র ছাড়া পূজা পার্বণ হচ্ছে না, ব্যাপারটাই জানে। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে সেখানেও কিন্তু যে বৌদ্ধ ভাষা, যে গ্রন্থগুলো আছে পালি ভাষা বা সেগুলো সংস্কৃত ভাষার বিভিন্ন মন্ত্রগুলো সেখানে তার সাথে সম্পর্কযুক্ত। জৈন ভাষা ও বিভিন্ন যেমন সংস্কৃত রচিত বিভিন্ন গ্রন্থ, সেখানে মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে সংস্কৃত ভাষা ব্যবহার করা হচ্ছে। এবং সাহিত্যের ক্ষেত্রেও সেখানে আমরা দেখেছি যে রামায়ণ, মহাভারত, নাটক সব সংস্কৃত ভাষায় রচিত হয়েছে, সেখানে সংস্কৃত ভাষা তার প্রভাব যথেষ্ট রয়েছে। এবং আধুনিক ভারতের সংস্কৃতির যে ব্যবহার, যদিও সাধারণ কথাবার্তা হিসেবে আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করি না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শিক্ষা প্রদানের ক্ষেত্রে, শিক্ষণীয় ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, নৈতিক বোধ মূল্যায়নের ক্ষেত্রে সেখানে সংস্কৃত ভাষার প্রভাব যথেষ্ট রয়েছে। কিছু যেমন কেরল প্রদেশ, যেখানে সংস্কৃত স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত, এবং যেখানে মন্দিরে মানে বাড়ি প্রত্যেক জায়গায় সংস্কৃত ভাষাগুলো সবাই সংস্কৃত ভাষার কথা বলে। বিশ্বের সংস্কৃতের ব্যবহারটা আমরা যদি দেখি, তাই প্রাচীন ধর্মীয় পাঠে সংস্কৃত ভাষা ব্যবহার হয়, বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন কি ইউনিভার্সিটি অক্সফোর্ড থেকে বলে যে হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় সংস্কৃত অধ্যয়নের গবেষণা একটা বড় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সংস্কৃত ভাষা রয়েছে। সেখানে আছে বিশ্ববিদ্যালয় অফ ক্যালিফোর্নিয়াতে, ইউনিভার্সিটিতে সেখানে সংস্কৃত ভাষার বিভিন্ন যে গবেষণার ক্ষেত্রে অফ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, সেখানে সংস্কৃত ভাষার বিভিন্ন গবেষণা কাজে চলছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভাষাগত গবেষণা, সংস্কৃত ভাষা গবেষণা বৈশ্বিক ভাষাতত্ত্ববিদের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ লাভ করেছে। ইউরোপীয় ভাষাগুলিতে যেমন লাতিন, গ্রিক সব মধ্যে সম্পর্কে খুঁজে বের করেছে। বিশ্বের অন্যান্য অঞ্চলে সংস্কৃতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেমন এশিয়ার মধ্যে আমরা বিভিন্ন দেশ যেমন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার সংস্কৃতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং বৌদ্ধ হিন্দু ধর্মীয় যে মন্ত্র এবং গ্রন্থ, শিল্পকলা সব সংস্কৃত ভাষা থেকে রচিত হয়েছে। পশ্চিমা দেশগুলি যেমন হচ্ছে কি ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সের সমস্ত ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সংস্কৃত ভাষার সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং তাহলে এবারে আমরা যদি দেখি সংস্কৃত ভাষার উদ্ভব এবং স্বর্ণযুগ, সংস্কৃত কোন সময়টা আমাদের সংস্কৃত ভাষার উদ্ভব অনেক পুরনো, এবং এর ইতিহাস প্রাচীন ভারতের সংস্কৃতি ধর্মীয় জীবনকে প্রতিফলিত করে। এছাড়া সংস্কৃত ভাষার স্বর্ণযুগ ছিল মূলত ক্লাসিক্যাল সংস্কৃত। বলে রাখি, ক্লাসিক্যাল সংস্কৃতের বিকাশের সময় যখন এটি এক শাস্ত্রীয়, গঠনমূলক এবং গৌরবময় ভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো, তখন থেকে এটা সংস্কৃত ভাষার উদ্ভব এবং স্বর্ণময় যুগ শুরু হলো। এবার বলে সংস্কৃতের উদ্ভব, সংস্কৃত উৎপত্তি প্রায় বলেছি যে আগেও বলেছি 4000 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব প্রায় 1500। তাই ভারতের বৈদিক সংস্কৃত থেকে, বৈদিক সংস্কৃত ছিল মূলত হিন্দু ধর্মের গ্রন্থ যেটা বেদ, সেই বেদে যেমন ঋক্সাম, যদি অথর্ব বেদ যেটা আমরা দেখি ধর্মীয় আচার অনুষ্ঠান, সেখানে এই বেদ হচ্ছে আমাদের পাঠ করা হতো। সংস্কৃতের স্বর্ণযুগ, সংস্কৃত স্বর্ণযুগ বলতে সংস্কৃত ভাষা সেই সময়কালকে বোঝায় যখন এটি উচ্চতর গঠনমূলক ভাষা হিসেবে বিকশিত লাভ করলো তখন থেকে। এবং যদি আমরা দেখি খ্রিস্টপূর্ব 400 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বর্ণময় যুগ হিসাবে আমরা বর্ণনা করছি। এবার চলে যাচ্ছি, এবার এই সময় আমরা জানি পাণিনি অষ্টাধ্যায়ী রচনা করলেন, এবং কালিদাসের তার অভিজ্ঞান শকুন্তলা, মেঘদূত তার সপ্তসৃষ্টির মধ্যে আমরা সেসব গ্রন্থগুলো আমরা জানি, এখানে আর বেশি আলোচনা করব না। এবং কুদি তার নাট্যশাস্ত্র সমস্ত কিছু গ্রন্থ তিনি রচনা করলেন।
এবার সংস্কৃতের বিকাশ এবং প্রয়োগের সময়কাল যদি আমরা দেখি, বৈদিক সংস্কৃত সেটা খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে এটি বিশেষভাবে বেদ গ্রন্থগুলির মাধ্যমে পরিচালিত হতো। বৈদিক সংস্কৃত ছিল একটি প্রাক গঠিত ভাষা এবং সংস্কৃত পরবর্তী স্তরের ভাষাগত বিকাশের ভিত্তি ছিল। এবং ক্লাসিক্যাল সংস্কৃত যদি আমরা জানি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে। এবং পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ সেখানে 5ম শতাব্দী বলেছে খ্রিস্টপূর্বাব্দে এই সময়। কালিদাস বাজ বলেছে যেমন হচ্ছে বাম গামন্ধব এই সমস্ত মহাকাব্য এবং যেমন পুরাণ টুরাণ এই সময় ছিল। সংস্কৃতের ব্যবহারের সময়কাল যদি আমরা দেখি, আধুনিক সংস্কৃত, প্রাচীন ভারতের বিজ্ঞান এবং হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক সময়। তাহলে আধুনিক সংস্কৃত কত যখন আমরা বলছি কি না, সংস্কৃতের যখন শুরুতে প্রধানত ধর্মীয় শাস্ত্রীয় সীমাবদ্ধ ছিল, তবে মল্লিকা তার উচ্চতর সাহিত্য বলে তিনি বলছেন। প্রাচীন ভারতের বিজ্ঞানে যেমন গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, এছাড়া রসায়ন বলি, এই সমস্ত কিন্তু ক্ষেত্রে সংস্কৃত ব্যবহার প্রচলিত ছিল। এর মধ্যযুগ আমরা জানি সংস্কৃত ব্যবহার কিছুটা কমে যায়। মধ্যযুগকে অনেকে অনেক অন্ধকারময় যুগ বলে। এই সময় সংস্কৃত ভাষা খুব কম ছিল। এই শাস্ত্রীয় ধর্মীয় পাঠের জন্য গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে সেই সময় সংস্কৃত ছিল, চর্চা হিসেবে কম ছিল। আধুনিক সময়ে আজকাল যে সংস্কৃত ভাষা ব্যবহার করে অনেকে কম ব্যবহার করছে, কিন্তু যে বিভিন্ন জায়গায় কিছু স্থান আছে সেখানে প্রচুর পরিমাণ ব্যবহার হতো সেখানে। এবার চলে আসি আমরা যে সংস্কৃতে যদি দেখি ওই ব্যাপারটা বলি, সেখানে খ্রিস্টপূর্ব 400 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সমস্ত স্বর্ণময় যুগ ছিল সেই সময়। এবারে যে সংস্কৃতের প্রতি যাদের অবদান বেশি সেই সমস্ত কারা কারা, যেমন পাণিনি যিনি ব্যাকরণ গ্রন্থের প্রণেতা, বেশ করে অষ্টাধ্যায়ী গ্রন্থ, সেই অষ্টাধ্যায়ী গ্রন্থ। এছাড়া কালিদাসের জানি আমরা কবি কালিদাসের শ্রেষ্ঠ কালিদাসের যে নাটক সাহিত্য, তার মহাকাল মেঘভূত অভিজ্ঞান শকুন্তলা এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছেন। ব্যাসদেবের আমরা জানি মহাভারত তিনি রচনা করেছেন। বুদ্ধ তার ধর্মপদ নামক গ্রন্থ সব সংস্কৃত পালি প্রাকৃতে। চাণক্যের দর্শন, রাজনীতি, অর্থনীতি, পণ্ডিত, অর্থশাস্ত্র, চাণক্য নীতি সমস্ত কিছু সংস্কৃত ভাষার প্রভাব যথেষ্ট রয়েছে এই ভাষা। তাহলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ এরাও সেই ভাষায় কিন্তু গুরুত্ব যথেষ্ট দিয়েছিলেন। উনি বলে যে 19 শতকে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সংস্কৃত ভাষার পুনরুজ্জীবন করেছে এবং তার গুরুত্ব প্রদান করে দিয়েছে। এই ভারতীয় মহাকাব্য, পুরাণ, দার্শনিক সব ভাষাগুলো সব সংস্কৃত ভাষায় রচিত। তাহলে এছাড়া মহাকাব্য আমরা যদি দেখি, মহাভারতের রামায়ণ মহাভারত সব সংস্কৃত ভাষায় রচিত। সে যদি সংস্কৃত ভাষা যদি কেউ ভালো জানে তাহলে সেই ভাষা থেকে যথেষ্ট জ্ঞান এবং সেই ভাষার চরিত্রগুলো থেকে আমাদের সমাজের মানুষের চরিত্র সেভাবে তৈরি করতে পারবে। এবং নৈতিকতা, যুদ্ধ, রাজনীতি, সমাজ ব্যবস্থা কেমন হবে এখান থেকে আমরা জানতে পারবো। যেমন রামায়ণে বাল্মীকি রচনা যে রামায়ণ, রামের জীবন চরিত্র সমস্ত যেটা আমরা জানি। পুরাণ যদি আমরা দেখি সেটাও কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। এই পুরাণ আমরা জানি 18টা মহাপুরাণ এবং 18টা উপপুরাণ রয়েছে। এই পুরাণ সব সংস্কৃত ভাষায় রচিত। এবং দার্শনিক গ্রন্থ এবং আমরা যদি দেখি তাহলে সব সংস্কৃত ভাষায় রচিত। এবং উপনিষদগুলি সেখানে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এই বিদ্যা মেন প্রতিপাদ্য হয়েছে। ভগবদ্গীতা, মহাভারত এই সমস্ত গ্রন্থ সব হচ্ছে কিন্তু সংস্কৃত ভাষায় রয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে যত ধর্মসূত্র, তন্ত্র গ্রন্থ যা কিছু আছে সব হচ্ছে কি সংস্কৃত ভাষায়। সেইবারে বলে সংস্কৃত ভাষা কীভাবে শেখা যায়, তার পদ্ধতি, সংস্কৃত ভাষা শেখার প্রাথমিক পদক্ষেপ, স্টেপ, কী স্টেপে সংস্কৃত ভাষা শিখবে। যদি দেখি আমরা প্রথমে ব্যাকরণ জ্ঞান তাদের দেখার দরকার। ব্যাকরণ জ্ঞান অর্জন করতে গেলে সর্বপ্রথমে তাদেরকে জানা দরকার পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থ। এবং সেই অষ্টাধ্যায়ী গ্রন্থে তুমি যদি দেখো শব্দের গঠন পদ্ধতি, সংযুক্তি, উপসর্গ, প্রত্যয়, সমাস, এই সময় বাক্য গঠন কীভাবে করতে হয়, নাম, পদ এবং ক্রিয়াপদ সম্পর্কে তার ধারণা রাখতে হবে। সেকেন্ড স্টেপ হলো তাদের ধ্বনি সম্পর্কে কনসেপ্টটা থাকবে, ফোনেটিক্স থেকে ধ্বনিতত্ত্ব, সংস্কৃত ভাষা শব্দ গঠন, উচ্চারণ পদ্ধতি, বর্ণমালা 33টি এবং 34টি যে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ 33 এবং 34টি যে ব্যঞ্জনবর্ণগুলি আছে তার সম্পর্কে জানা, কনসেপ্টটা ঠিক রাখা এবং অক্ষরের নির্দিষ্ট উচ্চারণ পদ্ধতি সমস্ত জানলে তার ধ্বনি সম্পর্কে কনসেপ্ট, তাহলে সে কী করতে হবে, সংস্কৃত ভাষা শিখতে পারবে। নেক্সট তৃতীয় স্টেপ হচ্ছে কি, তাদের লিপি সম্পর্কে জ্ঞান। দেবনাগরী লিপি সংস্কৃত প্রধান লিপি। এটা এই হিন্দি, মারাঠি, নেপালি অনেকগুলো ভাষার লিপি দেবনাগরী লিপি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এই সম্পর্কে জ্ঞান কনসেপ্টটা থাকা দরকার। এবার শেখার পদ্ধতি, প্রথমে শব্দভাণ্ডার তাকে জানতে হবে। সংস্কৃত শব্দভাণ্ডার যখন তার স্টকটা বেড়ে যাবে তখন তারপরে সে সংস্কৃত ভাষা শিখতে তার সুবিধা হবে। তারপর শ্রবণ ও পঠন পাঠ, সেই পাঠটা তাকে জানতে হবে। তারপর সংস্কৃত, তারপরে কি তাকে অনুশীলন করতে হবে, প্রযুক্তি অ্যাপ ব্যবহার করতে হবে, তাহলে অনলাইন। তারপরে যে সংস্কৃত ভাষা ব্যাকরণের ধ্বনি ও লিপির বিশেষ গুরুত্ব কোথায়, না ব্যাকরণের জ্ঞান না থাকলে সে কিছুই শিখতে পারে, সংস্কৃত ভাষা শিখতে পারবে না। কারণ আমরা জানি ব্যাকরণতে বুৎপাদ্যন্তে প্রকৃতি প্রত্যয় আদি বিভাগ এনে অন্যান্য শব্দ একটি ব্যাকরণ, অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা আমরা কোনো শব্দকে বুৎপত্তিগত অর্থ করতে পারি, তার প্রকৃতি প্রত্যয় ভেবে তা জানতে পারি, সেটা ব্যাকরণ শাস্ত্র। ধ্বনি উচ্চারণ শুদ্ধতা কীভাবে করতে হয় সেই সম্পর্কে কনসেপ্ট থাকলে তাহলে সংস্কৃত ভাষা যথেষ্ট তার শিখতে পারবে।
তারপরে কি লিপি, লিপি কীভাবে লিখতে হয়, বর্ণবিন্যাস, লিপির গঠন পদ্ধতি সব যদি না কনসেপ্ট না থাকে সে শিখতে পারবে, তাই এর জ্ঞান তার দক্ষতা হয়। সংস্কৃত শিক্ষা এবং ব্যবহারের বর্তমানে কেমন অবস্থা, তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে যে অনলাইন কোর্স অ্যাপ সমস্ত কিছুতে সংস্কৃত ভাষায় গুরুত্ব যথেষ্ট দেওয়া হয়। এবং হচ্ছে সংস্কৃতের ব্যবহার ধর্মীয় আচার অনুষ্ঠানে, হিন্দু ধর্ম অনুষ্ঠান, মন্ত্র উচ্চারণ, ভগবদ্গীতা, বেদ পাঠ ইত্যাদি ক্ষেত্রে সংস্কৃত ভাষা এবং শিক্ষাক্ষেত্রে সংস্কৃত ভাষা স্কুল কলেজ সমস্ত জায়গায় তার এই শিক্ষা হয় কেন, নৈতিক মূল্যবোধ তার জাগ্রত করার জন্য। তাহলে সবার আগে একটা স্টুডেন্টের আচার আচরণ কেমন হবে, আমরা যদি উপনিষদে দেখি সেখানে বলছে পিতৃদেব ভব, অতিথিদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, এই যে কনসেপ্টটা সেখানে কিন্তু উল্লেখ আছে। সেই কনসেপ্ট যদি না আমাদের থাকে তাহলে আমরা সেই কিন্তু প্রকৃত ছাত্র হয়ে উঠতে পারবে না। তাই প্রকৃত ছাত্র হয়ে ওঠার জন্য সংস্কৃত শিখতে হবে, প্রকৃত শিক্ষক হয়ে ওঠার জন্য তার সংস্কৃত শিখতে হবে। তাহলে প্রকৃত যে যা সেই আচরণ বিধি শেখার জন্য কিন্তু সংস্কৃত ভাষার অবশ্যই মানুষের প্রয়োজন, কারণ এটা নৈতিক মোরাল ডেভেলপমেন্ট এখান থেকে হবে। সাংস্কৃতিক গুরুত্ব এখানে সংস্কৃতের একটা ভারতীয় সিনেমা, সঙ্গীত, নাটক, সাহিত্যের ক্ষেত্রে তার প্রভাব রয়েছে এবং কাব্য, দর্শন, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে তার এবং সংস্কৃত চ্যালেঞ্জ। আধুনিক ব্যবহার, সংস্কৃত ব্যবহার সামাজিক জীবনে অত্যন্ত সীমিত এবং সাধারণত এটি হচ্ছে সংবিধান ও সরকারি ভাষা দৈনন্দিন কথাবার্তা দেখা যায় না, কিন্তু এটা যদি হয় তাহলে আরও মানুষের জীবনে উন্নতি হবে। জনপ্রিয়তা কম, এই জন্য করে তাদের সংস্কৃত ভাষার আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। যদি আমরা যদি সংস্কৃত ভাষাকে যদি কন্টিনিউ চর্চা করি তাহলে আমাদের মধ্যে সেই নৈতিক মূল্যবোধ আমরা করতে পারবো এবং প্রকৃত ছাত্র ছাত্র হয়ে উঠতে পারে, প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারে, প্রকৃত বাবা হয়ে উঠতে পারে, প্রকৃত মা হয়ে উঠতে পারে, যে যা তাই সে উঠতে পারে সংস্কৃত, কারণ সংস্কৃত হলো ভারতবর্ষের সংস্কৃতির মূল। তাহলে এখানে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। আশা করি সবাই ভালো থাকবে। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই জানাবো। থ্যাংক ইউ।